তোর দিকে আমি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করেছি। এই ব্যালেন্স করতে গিয়ে একটা বিয়েও ভেঙেছি। আমার প্রথম বিয়েটা খুব অল্প বয়সে, 20 বছর বয়সে আমার বিয়ে হয়। আচ্ছা, 21 বছরে আমি কনসিভ করো। কনসিভ করি। আচ্ছা। জীবনে এত ঘাত প্রতিঘাতের মধ্যে বন্ধু সরে গেছে, প্রেমিক সরে গেছে, বর সরে গেছে, এমনকি টু সাম এক্সটেন্ট সন্তানও সরে গেছে, কিন্তু নাচ সরেনি। সুতপাদি কিন্তু ক্যান্সার সার্ভাইভার। অনেকগুলো অনেকগুলো রেডিও থেরাপি হচ্ছে, ভীষণ পেইনফুল। ওটা রেডিও তাই? থেরাপি বাবা, ফিস 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 করছে। এই এক উইক করেছিল, এক উইক করেছিল সুতপা, না উইক করেছিল। আমি না কিরকম আস্তে আস্তে হয়ে গেলাম যে বেশ করেছি উইক হ্যাঁ। গেল। আমি এই 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 আমি বিয়েটা। 90 সালে শৈলেন তালুকদারকে বিয়ে করেছি, আচ্ছা আচ্ছা। 90-তে ফুল টিম। মানে ডাক্তার ফুল টিম নিয়ে বসে আছে। ডাক্তার অডিয়েন্সে 5th রোতে 5 জনকে নিয়ে বসে আছে, আমি তো সেজে নাচছি। প্রেমের তো বিভিন্ন পর্যায় থাকে, হাত ধরা থেকে শুরু করে অনেকগুলো স্টেজ থাকে। তো অদ্ভুত ব্যাপার, পাগলের মতন প্রেমে পড়েছি এরকম কারুর সম্বন্ধে। তো সে হয়তো জানতে পারেনি বা বুঝতে পারেনি বা প্রেমে পড়েনি আমার। এই যে আমার দুটো বিয়ে, এবার যদি কেউ বলে ও নিশ্চয়ই প্রথম স্বামী তোমার খুব টর্চার করেছিল, প্রথম স্বামী নিশ্চয়ই এই সেই, আমি তো আমাকে ভালো বলবো, আমি ভালো। কিন্তু আমি সত্যি কথা বলবো যে প্রথম স্বামী নিপাট ভালো মানুষ ছিলেন, এবং ও আমার বিয়েটা মানতে পারেনি। সেখানে আমি এক স্বর থেকে এক স্বরে ঘুরছি। তোমার কি এটা শুনতে ভালো লাগবে যে তোমার মার 1000টা বয়ফ্রেন্ড আছে? নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি এসে গেছি সুতপাদির কাছে। সুতপা তালুকদার বিখ্যাত নৃত্যশিল্পী, এবং সবাই ওনাকে এক নামে চেনেন, কারণ দীর্ঘদিন ধরে আমরা সুতপাদির নাচের গুণগ্রাহী, এবং উনি জীবনে অনেক রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়েছেন। সবাই হয়তো সে কথা জানেন না। সুতপাদি, আমার চ্যানেলে তোমাকে স্বাগত। হ্যাঁ, তুমি তোমার সঙ্গে অনেকদিনই কথা হয়। হ্যাঁ, কথা হয়, অনেক রকম গল্প হয়, কিন্তু আজকে একটু ক্যামেরার সামনে করবো, এবং চাই যে দর্শকরাও জানুক যে তোমার তুমি কিরকম, মানে তোমার বিষয়ে দর্শকরা জানুক, এটাই আমি চাই। এই প্রথম কথাটাই আমি বলছি, দর্শকদের কাছে মানুষ একরকম ভাবে ধরা দেয়। হ্যাঁ, উনি এরম ছিলেন, ওইরম ছিলেন, এবং সেটা ঠিক সবসময় সত্যি সেটা নয়, সবসময় সেটা সত্যি নয়। মানুষের জীবনের ভেতরে ভেতরে অনেক রকম থাকে, অনেক কিছু বলার থাকে, অনেক রকম থাকে। তো আমার কেন মনে হয় কি জানো তো, যে যখন যে প্রফেশনে আমরা থাকি, সেই প্রফেশনের কতগুলো স্ট্যাম্প থাকে। যেমন আমি যেমন প্রচন্ড ঘর সংসারে কাজ করতে ভালোবাসি, কিন্তু এবং খুব গুছিয়ে সংসার করার জন্য একটা চিরকাল একটা ছিল, কিন্তু তার থেকে নাচের প্যাশনটা এত বেশি এত বেশি যে দুটোর দিকে আমি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করেছি। এই ব্যালেন্স করতে গিয়ে একটা বিয়েও ভেঙেছি। বিয়ে, দ্বিতীয় বিয়েতে এসেছি। তো যেটা হয় যে লোকের একটা তকমা দিয়ে দেয় আমার মনে হয়, যে তো নৃত্যশিল্পী সারা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে, সংসার টংসারে অত মনে নেই, কেন যে এরা বিয়ে করতে চায়, কেন যে এরা বিয়ে করে, এরকম একটা ব্যাপার অনেক সময় ওরা আড়ালে আবডালে আমরা শুনতে পাই। কিন্তু বিয়ে তো মানসিক চাহিদা, কাউকে ভালোবাসলে তার সঙ্গে সংসার করবো, সেটা তো একটা মানসিক চাহিদা। তো মানে তুমি এই যে কথাটা বলছো, সেটা তোমার প্রথম বিয়ের একটা অভিজ্ঞতার কথাটাই বলছো বোধহয়, তাই তো? আচ্ছা, ঠিক আছে, এটা আমরা তো শুনবো ডেফিনেটলি, তোমার কাছে সবটাই শুনবো, সেজন্যই এসছি। তুমি একটু তোমার ছোটবেলাটা বলো তো, কিরকম ছিল, তোমার বাবা মা কি করতেন, তুমি কোথায় থাকতে? আমি খুব একটা সচ্ছল মধ্যবিত্ত পরিবারে আমাদের জন্ম, এবং সেই সময় নাচটা নিয়ে বাঙালিরা খুব ভীষণ সিরিয়াসলি ভাবতো না। হ্যাঁ, এখনকার যেমন ছাত্রছাত্রীরা যেমন শাস্ত্রীয় নৃত্য শিখবো, এই শিখবো, কলকাতার বাইরে গিয়ে ওখানে গিয়ে নাচ শিখবো, কেউ সাউথে যাচ্ছে, কেউ উড়িষ্যায় যাচ্ছে, বেশ একটা
প্রথম থেকেই যেন একটা কিরকম কম্পিটিশনের একটা ভাব। বাবা মারাও খুব বাবা মারা তো বলার নেই, মানে আমার তো মাঝে মাঝে মনে হয় যে ওদের কাউন্সিলিং দরকার, বাবা মাদের বিশেষ করে। তাই না? বাচ্চাদের এই স্বতঃস্ফূর্ততা গুলোর মধ্যে ঢুকে ওরা যে কি গন্ডগোল পাকায় মাঝে মাঝে এই সেই মানে অত্যধিক বেশি। অত্যাধিক বেশি। হ্যাঁ। তো আমাদের সময় কিন্তু সেটা ছিল না, খুব মনের আনন্দে নাচতাম। আর আমাদের এই সচ্ছল মধ্যবিত্ত শিক্ষিত যে পরিবার, দাদু আইএএস, বাবা ইঞ্জিনিয়ার, হুম কাকা জ্যাঠা সবাই পড়াশোনার লাইনে, এরকম টাইপের একটা, মারা সংসার করেন। হ্যাঁ। হুম তো সেখানে আমি তো আমার বাড়িতে কোনোদিন কাউকে হারমোনিয়াম বাজিয়ে গানও করতে দেখিনি। হুম তা আমি যে তার মাঝখানে কোথা থেকে নাচের জন্য এমন একটা প্যাশন ছিল, বাবা মা শান্তিনিকেতনে বেড়াতে যেতেন, হুম আমি দেখতাম, আমি নিজেকে সেই ছবিটা দেখতে পাই, আমি নিজেকে যে সবাই দোলের সময় পরে গোল হয়ে বসে আছে, মাঝখানে আমাকে বলছে এই তুই নাচতো, একটার পর একটা গান হচ্ছে, আমি নেচে যাচ্ছি স্বতঃস্ফূর্ত ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে। গৌরী ঘোষ, পার্থ ঘোষ, যারা আমাদের তখন অনেক রবীন্দ্র নৃত্যনাট্য হতো। আর আমি 12 বছর বয়সে আমার মনে আছে আমি চণ্ডালিকা করেছিলাম, এবং তাতে একটা গান তো নিশ্চয়ই জানিস যে ক্ষুধার্ত প্রেম যার নাই দয় আর তার নাই না। তো আমি গানের মানে বুঝতে পারছি না, চণ্ডালিকাকে নাচতে হচ্ছে ক্ষুধার্ত প্রেম বলে। আমি আমার এখনো মনে আছে, আমার মাস্টারমশাই অসিত চট্টোপাধ্যায়, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম ক্ষুধার্ত প্রেম কি মাস্টারমশাই? মাস্টারমশাই ক্ষুধার্ত প্রেম কি? এখন তোমাকে জানতে হবে না, তুমি যা করছো করো। কিন্তু অদ্ভুত ভাবে সেটা আমি ভাবি যে অদ্ভুত ভাবে আমি এখন যখন সেই ছবি বা এক্সপ্রেশন বা যেগুলো দেখি, দেখি যে আমি আমি কিন্তু ঠিক ঠিক করেছিলাম, অভিনয়গুলো ঠিক ঠিক করেছিলাম। তো তোমাদের বাড়ি কি এই ঢাকুরিয়াতেই ছিল? আমাদের বাড়ি এইখানেই ছিল, ফার্ন রোডে কাছাকাছি, এখানে থেকে চিরকালই দক্ষিণ কলকাতায়, এখানেই সাঁতার কাটা, এখানেই লেকে তোমার সাঁতারেরও একটা বিরাট ব্যাপার, তুমি তোমার ওয়াটার ব্যালেতে তো তুমি প্রচন্ড। হ্যাঁ, ওয়াটার ব্যালেটা ছোটবেলায় একদম যাকে বলে চুটিয়ে করেছি। তখন তো পড়াশোনা নিয়ে কেউ ভয় দেখাতো না। না। কোন স্কুল ছিল তোমার? আমি কমলা গার্লস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তখন কমলা গার্লসে তো প্রচুর, তখন কমলা গার্লসে প্রচুর এবং ফান রোড মানে কমলা গার্লস। হ্যাঁ, সেটা। তারপর লেডি ব্রেবন, হ্যাঁ, তারপর যা হোক কালকাটা ইউনিভার্সিটিতে কিছুদিন হওয়ার পরই আমার প্রথম আমার প্রেমটা হলো। হ্যাঁ, প্রেম হলো না তখন, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়, আমার প্রথম বিয়েটা খুব অল্প বয়সে, 20 বছর বয়সে আমার বিয়ে হয়। আচ্ছা, 21 বছরে আমি কনসিভ করি। আচ্ছা। তো তুমি তখনকার দিনে কিন্তু তোমার 19-20-তে প্রেম হতো, এবং 20-তে বিয়েটা খুবই কমন ছিল তখন। হ্যাঁ, 20-তে বিয়ে, 20-21-এ বিয়েটা খুব কমন ছিল, খুব কমন ছিল সেই সময়। মানে তো এই হলো আমার পারিবারিক বাবা মাদের। বাবা ইঞ্জিনিয়ার ছিল, মা হাউসওয়াইফ ছিল। তোমরা কয় ভাই বোন ছিলে? আমার ভাই একটি আছে, আমি বড়। আর আমার ভাই। আচ্ছা, সে ভাই কোথায় থাকে? বিদেশে থাকে, সান ফ্রান্সিসকোয় থাকে। সান ফ্রান্সিসকোয় থাকে। আচ্ছা আচ্ছা। ওর মেয়ে বম্বেতে আছে, সে ওখানে জন্মেছিল কিন্তু এখন বম্বেতেও মডেলিং করে, ফিল্মে অ্যাক্টিং করছে। প্রিয়া ব্যানার্জি ওর নাম। আচ্ছা 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 আচ্ছা। তো ও ওখানে আছে, ও বম্বেতে সেটেলড। এখনো বিয়ে করেনি, বিয়ে করবে আস্তে। তাহলে তুমি তো এখন একটু ঝাড়া হাত পা, তোমার ছেলেও বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ছেলের বিয়ে হয়ে গেছে, আমি ঝাড়া হাত পা। তাই তো। তোমার নাচের ইয়েটা এখন কেমন চলছে, তোমাদের গুরুকুল? দেখো, সবকিছুর তো একটা পিক টাইম থাকে, তারপরে আবার আসে। এখন অনেক নাম, অনেক সবাই জানে গুরুকুল কি, গুরুকুলের প্রতিষ্ঠাত্রীকে, সেসব জানে টানে, কিন্তু সেই যে ছেলে মেয়েদের মধ্যে যে একটা সাংঘাতিক উন্মাদনা নিয়ে আগে আমরা ঝাঁকে ঝাঁকে ছেলেমেয়েরা আসতো, ঝাঁকে ঝাঁকে ছেলেমেয়েরা কাজ করতে আগ্রহী ছিল, এখনো যে উত্তেজনাটা ওদের কম তা নয়, কিন্তু এখন ওরা খুব সচেতন হয়ে গেছে, এই যুগের মেয়েরা বিশেষ করে, যে নাচটা কিন্তু হবি। যতই ওরা নাচটাকে ভালোবাসুক, নাচটাকে প্রফেশন করতে ওরা ভয় পায়। আগেও কি প্রফেশন করতে ভয় পেত না? প্রফেশন কিন্তু ভীষণ একটা খোলা মনে সবাই নাচতো। এখন মানে
কিরকম যেন ভয় ভয় নাচে, যে এই টিউশনটা করতে হবে, এই পরীক্ষাটা দিতে হবে, ইন্টার্নশিপ, এই তার আমার খুব কষ্ট লাগে ওদের দেখলে। ওরা ভীষণ নাচ ভালোবাসে, পাগলের মতন নাচ ভালোবাসে। থেমে নেই, এসে ব্যাগটা রেখে কোনো রকম একটু খেয়ে নাচটা করতে শুরু করে। হ্যাঁ, কারণ বলবো না যে এটা বাড়ির ভয়, এটা যুগের ভয়, হুম। যে মেয়েদের প্রতিষ্ঠিত হতে হবে, হ্যাঁ, রোজগেরে হতে হবে। এই এই যে চাপটা। রোজগেরে হতে হবে ওদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, এবং 30 বছরের মধ্যে নিজেকে সক্ষম করতে হবে, তারপর বিয়ে হবে, হলে হবে। হুম। এই চিন্তাটা ওদের মাথায়, ওরা কেউ বিয়ের আলোচনা করে না, হ্যাঁ। কেউ বিয়ের আলোচনা করে না। আগে তাও লুকিয়ে চুরিয়ে দেখতাম, একটু মুখটা লাল হতো, হ্যাঁ। প্রেমের কথা আলোচনা করতো টরতো। এখন দেখছি প্রেমের কথাও আলোচনা করে না, না, খালি ভাবছি যে কি করে ক্যারিয়ার করবে। কেরিয়ারটা আগে ভাবছি। কি যুগ না! তো তো এই মেয়েরা যারা ধরো এখন প্রতিষ্ঠিত হতে চায়, প্রতিষ্ঠিত হওয়ার পর তারপরে বিয়ে থা করবে কি করবে না, তারা একটু নাচের থেকে একটু হয়তো মুখ ঘুরিয়ে নিয়েছে বলছো। না, সেটাও নয়, হ্যাঁ, সেটাও নয়। আমি তাহলে তো আসতো কেন? আসছে মানে না, তাদের একটা প্রাণ আছে। ওরা ভীষণ ম্যাচিওর। ওরা কিরকম নাচছে, নাচের পরে আহ, বিয়ে হচ্ছে, হয়তো বর ট্রান্সফার হয়ে যাচ্ছে কোথাও, সেখান থেকে গিয়ে অনলাইন নাচ শিখছে, সেখানে নিজেরা স্কুল খুলছে বা কাজ করছে, ছুটি হলে চলে আসছে এখানে। যে এটাকে ভালোবেসেছে, এটাকে কন্টিনিউ করতে চায়, তারা কিন্তু থামছে না, আমি দেখছি। তো তারা করে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের সময় দেখেছি, আমি ভীষণ নাচ ভালোবাসতাম। হ্যাঁ, নাচ হ্যাঁ। আমার ভেতরে, মানে আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না যে জীবনে এত ঘাত প্রতিঘাতের মধ্যে আহ, বন্ধু সরে গেছে, প্রেমিক সরে গেছে, বর সরে গেছে, এমনকি টু সাম এক্সটেন্ট সন্তানও সরে গেছে, কিন্তু নাচ সরেনি। হ্যাঁ, তার মানে কি, এটা আমি নিয়েই তুমি এসেছি। নিয়েই এসছো তোমার সঙ্গে, তোমার হ্যাঁ, ওটা তৈরি করা একটা হ্যাঁ। জায়গা। তো সেই এরকম এরকম আছে এখনো, এইসব মেয়েরা ছড়িয়ে আছে, আমার সঙ্গেই আছে তারা। আম, যে করে হোক আমি দেখেছি। আচ্ছা, ডোনা কি তোমার স্টুডেন্ট ছিল? না, ডোনা ঠিক স্টুডেন্ট ছিল না। ডোনা আমার কাছে জীবনের একটা সময় এসেছিল, যেমন আমরা দূরদর্শনে মহিষাসুর মর্দিনী একটা করছিলাম কারণ তখন। তুমি ওড়িশি, ও তো ওড়িশি। হ্যাঁ, ও না, দীক্ষা, ও হ্যাঁ। আমার থেকে ছোট। ও ছোট না, আমি হ্যাঁ, বলছি মানে ক্লাসিক্যাল, মানে ক্লাসিক্যাল, ওড়িশিটা। হ্যাঁ, হ্যাঁ, ওড়িশি। ও কেলুচরণ মহাপাত্রেরই ছাত্রী, হ্যাঁ। ডোনা। কিন্তু তুমিও তো কেলুচরণ মহাপাত্রের হ্যাঁ, ছাত্র, হ্যাঁ, দুজনে। ভীষণ ভাবে। হ্যাঁ, হ্যাঁ। তো ডোনা একটা সময় আমার সঙ্গে প্রোডাকশন মহিষাসুর মর্দিনীতে কাজ করেছে, আমারই ডাইরেকশনে করেছে, বা একটা দুটো আইটেম আমার কাছে এসে তখন হেল্প নিত। খুব ইন্টেলিজেন্ট, খুব তাড়াতাড়ি পিক আপ করতে পারে। হুম, হুম, শুধু ডোনা কেন, ধরো ঋতুপর্ণা। হুম, ঋতুপর্ণা যদি নাচতো, হুম। নাচটা যদি কেরিয়ার হিসেবে নিত, ও কিন্তু ভীষণ ভালো ডান্সার হতো। আচ্ছা, যেমনি ওর এই হাইটটা। স্লেন্ডার বডি, হাইট, হুম। লুক, অ্যান্ড নাচটা খুব ভালোভাবে, মানে আয়ত্ত ক্লাসিক্যাল নাচ। করতে আমি পারে। নাচ মন্ত্রে কিন্তু, নাচ তো সবাই করছে, হ্যাঁ, ফিউশনটা তুমি বলছো। আমি নাচ সেগুলোকে বলছি না, আমি শাস্ত্রীয় নৃত্যের কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার জন্য একটা দম লাগে, সেটাকে ধরে রাখতে এবং সেটা প্রেজেন্ট করতে গেলে একটা বিশাল দমের দরকার। ঋতুর মধ্যে কিন্তু সেটা ছিল, হুম, হুম। ঋতু পারতো, কিন্তু সেইরকম ভাবে তো নাচটা করলো না, না। সেটা আমার খুব দুঃখ। হ্যাঁ, আমি ওকে যখন দেখা হয় আমি তোকে বলি, ও তোমার ছাত্রী ছিল? হ্যাঁ, ও তোমার ছাত্রী ছিল, হ্যাঁ, হ্যাঁ। আমার অনেক প্রোডাকশনও করেছে, কাজ হ্যাঁ, করেছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে নিয়ে আমি খুব মজার মেয়ে ছিল, হুম, খুব হুম, মজার ছাত্র। হুম, আমার জন্য আমার গুরুজি, আহ, গুরুজি ভীষণ রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতেন। খালি হুম। আমার জন্য উনি বিশ্ববিনার হবে, বিশ্ব জনমোহিছে উনি গানটা পুরো ক্লাসিক্যাল কোরিওগ্রাফি করেছিলেন, ওড়িশি করেছিলেন, এবং সেটা আমি দিল্লি সিপিসি থেকে টেলিকাস্ট করা হয়েছিল সেটা। উনি খুব তারপরে ধরো গোবিন্দ দাসের পদ। হুম। হ্যাঁ, গুরুজি খুব, তাহলে গুরুজি এক্সপেরিমেন্টাল, গুরুজির নামের পাশে তো এক্সপেরিমেন্টাল না, কথাটা। না, কেলিশর। উনি ওই যুগে চলে গেছেন, চলে গেছেন। এখন আমাদের এসব অনেক ধাক্কা খেতে হচ্ছে, এই সেই। আরে আর্টিস্ট, আমি যদি একটা পোশাক নিয়ে ধরো অজন্তার একটা হেয়ার স্টাইল, হুম। কি উড়িষ্যার টেম্পলে যেসব ধরনের সাজগোজ আছে, সেই পোশাক, সেইটা যদি কপি করে আমি একটা কোনো নাচের মধ্যে তাকে সেই পোশাকটা পরাই, এই এখন শুনছি
নাকি একটা বাঁধা ধরা গতেই পোশাক পরতে হবে, হুম বাঁধা ধরা মানে স্টাইলে চুল বাঁধতে হবে। ওড়িশি দেখেছো তো চুল বাঁধাটা এরকম হুম একটা হুম 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 হুম। এ দিয়ে হয়। ওইরকম একটা শোলার একটা, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যারা নামী শিল্পী তারা কিন্তু ওই এক্সপেরিমেন্টাল হয়ে গেছে। হ্যাঁ তারা ওই ধাঁচেটা কিন্তু করেন আবার করেন না, কোনোটা ঠিক নেই। না একটু পিছু টান দেয়, যে যখনই যারা একটু আহ, বলতে ছাড়ে না এরকম লোকরা, লোক আছে। হ্যাঁ প্রচুর প্রচুর, তাই এটা তো পোশাকটা তো ঠিক হয়নি, এটা তো হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ হয়নি, গানটার মধ্যে এই হলো কেন সেই হলো কেন। তো ওটা ধরে নিতে হয় যে তার একটু 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 হ্যাঁ ভালো হ্যাঁ। ভালো লাগছে বলেই এটা হচ্ছে। তা তুমি এখন হুম আচ্ছা, তোমার একটা এখানে ছবি দেখছিলাম, হুম হুম। মানে তোমার ইয়েতে রাষ্ট্রপতি হ্যাঁ ভবনে হ্যাঁ শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে, হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ রাষ্ট্রপতি। হ্যাঁ হ্যাঁ। ওটা কিসের ছবি গো? ওটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড। হ্যাঁ, সঙ্গীতা যে একাডেমি, ও একাডেমি ওইটার অ্যাওয়ার্ড, ওই ওই ছবিটা। হ্যাঁ সঙ্গীত নাটক ওটা ওটা একাডেমি তো, হ্যাঁ। অ্যাওয়ার্ডটা এইটা আমাকে দেয়া হয় আহ, তোমার 2019-এর আসলে এটা, হুম কিন্তু সেই সময় করোনা বা এই পিরিয়ডটা চলছিল, সেই জন্য আমাদের দিল্লিতে ডাকা হয়নি, মানে হুম হুম। পরিবেশ পরিস্থিতি ছিল না। আমরা 2023-এ পাই, মানে হাতে পাও হাতে পাই জিনিসটা, তখনই ওইটা। তখনই এটা করা হয়। এটা তো সর্বোচ্চ সম্মান এই হ্যাঁ, নৃত্যকলার দিকে। নৃত্যকলা শিল্পীদের জন্য এটা সর্বোচ্চ হ্যাঁ, সম্মান, সেই 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 শিল্পীদের জন্য। পদ্মশ্রী বা পদ্মবিভূষণ এই অ্যাওয়ার্ড গুলো যেমন সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু না শুধুমাত্র শিল্পকলার জন্য এটা সঙ্গীত নাটক একাডেমি হুম। ভারত সরকারের সবচেয়ে বড় সম্মান। আচ্ছা, তুমি এই যে এখন ধরো পারফর্ম করো তো এখনো? আমি ঠিক পারফর্ম করি না, কখনো স্টেজে উঠি, অভিনয়ের মাধ্যমে খানিকটা অনেক করো। কিছু কেন করে তুমি দিই। এখন পারফর্ম করো না কেন? Perform- বয়সের কারণে নাকি না তোমার ইচ্ছে করে না নাকি? দেখো ওড়িশি নাচটাকে আমি একটু খুঁতখুঁতে আছি। ওড়িশি নাচটার জন্য যে ফিগার, আর আমাদের খুব ভীষণ ইন্ট্রিকেট সব ফুট ওয়ার্ক থাকে, ইন্ট্রিকেট নেক মুভমেন্ট, প্রত্যেকটি জয়েন্ট থেকে আমাদের ভঙ্গিগুলো ক্রিয়েট করা হয়, হ্যাঁ হ্যাঁ ভাস্কর্যের মতন একটা চেহারা তৈরি করতে হয়। তো সেখানে যে ধরনের কম্পোজিশন গুলো আছে সেইগুলোকে ঠিক সেভাবে যদি করতে না পারা যায় না, আম, ওই মনে শান্তি হয় না। মনে শান্তি হয় না, ভীষণ অশান্তি হয়। আমি সেই জন্য আস্তে 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 ওই ব্যাপারটা কমিয়ে হ্যাঁ দিয়েছি। এখন শেখানোর সময় যেটুকুন দরকার হয়, বা স্টেজে উঠে কোনো অভিনয়ের অংশকে আর একটু ইলাবোরেট করে হ্যাঁ বলি, হ্যাঁ হ্যাঁ। তাতে লোকের বুঝতে সুবিধা হয়। কিন্তু তনুশ্রী শঙ্করের আমরা ছোট ছোট ইয়ে পাই, হুম হুম। দেখতে পাই নানা রকম রিলস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। উনি প্রপার একদম মানে দাপটের সঙ্গে নাচছেন, এ করছেন। ওদের ওদের তো ওদের অন্য। স্টাইলের যেটা হয় কি, ওদের ওই টুইস্টেড হ্যাঁ, ফুটওয়ার্কটা নেই। না, কথক ডান্সারদের ফুটওয়ার্ক আছে, বাট মানে পুরো শরীরটা ওরা ভাঙার দরকার হয় না। ভাঙার দরকার হয় না। ওই যে এই এই যে ভরতনাট্যমে যে আমাদের অর্ধেক বসা। প্রথমেই বলবে ট্রিপল বেন্ড, হ্যাঁ ভরতনাট্যমেও এক্স্যাক্টলি হ্যাঁ এই অসুবিধাটা আছে, আমাদের আরো বেশি। হ্যাঁ আমাদের নেক মুভমেন্ট থাকবে, হ্যাঁ নেকে নানা রকম বলে, হাফ হ্যাঁ মুভ করছে, রিস্টের কত রকম মুভমেন্টস আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পায়ের তো হাজার রকমের টুইস্টিং, পা তো হুম ঘুরছেই সমানে, টর্সো মুভমেন্ট, হুম। মানে বডি যদি এদিকে যাবে, হিপ এদিকে হ্যাঁ থাকবে, হ্যাঁ হ্যাঁ পাটা এদিকে থাকবে, মানে ইট ইজ সামথিং। আর নাচটা একটা বলে না যে তন্নি শ্যামা শিখরী দর্শনা, হ্যাঁ। পক্ক বিম্বা ধরষ্টি নাচের, আমার কাছে ওরকম একটা ছবি, মানে যখন স্টেজে উঠবে লোকে বলবে ওয়াও। ধরো রঞ্জাবতীকে। ইয়েস, রঞ্জাবতী বা বৈজয়ন্তী মালা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর আমি তো ওড়িশি নাচে এসেছি সংযুক্তা পানিগ্রাহীকে দেখে, হুম, সে যে মনে হয়েছিল যেন গডেস, সত্যি তাই। এরমই হয়। আর তোমার তো আগে তোমার চেহারা তো এরম ছিপছিপ তো করছে একটা। আমি আমি সেই সুচিত্রা সেনের মতন, আমি রসিকতা করে বলছি, সুচিত্রা সেন যেমন আর মনে করলেন যে আর আমি আর সুচিত্রা সেন স্বপ্ন দেখাতে পারবো, লোকের কাছে স্বপ্ন বিক্রি করতে পারছি না আমি, কেন আমি স্টেজে উঠে লোকে লোকে আমার সে সময় কফি খেতে বাইরে চলে যাবে হ্যাঁ হ্যাঁ হল হ্যাঁ থেকে, ও নো, 2 ঘন্টা আমাদের স্টেজে পারফর্ম করতে হ্যাঁ, হতো। বিশাল কাণ্ড হুম। সেটা, হ্যাঁ। তার আগে 3 ঘন্টা আমাদের সাজতে হতো, হ্যাঁ, 200 কেজির গয়না পড়তে হবে। চোখ বুঝে, গা ভর্তি 200 কেজি গয়না, মাথায় ওই রূপো
হুম। ওই হেভি মেকআপ অ্যান্ড ওই লাইটস অ্যান্ড এভরিথিং নিয়ে আমরা 2 ঘন্টা নেচেছি। আচ্ছা, সুতপাদি, তোমার তো একটা কথা দর্শকদেরও বলি যে সুতপাদি কিন্তু ক্যান্সার সার্ভাইভার। এবং মানে জীবনের এমন একটা সময় ওনার এই অসুখটা হয়েছিল, এবং যেভাবে উনি উতরেছিলেন সেটা আমি পারমিশন নিয়েই নিয়েছি জিজ্ঞেস করবো কিনা, সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করছি। হুম হুম হুম। তুমি যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো, সে কিরম সময় ছিল, তুমি কি করে জানতে পারলে, আর কি করে ওটা থেকে উতরে এলে, সেটা যদি বলো। আহ, সত্যি কথা, এটা একদম মানে একটা অদ্ভুত একটা সময়, যে সময় আমি একদম কেরিয়ারের পিকে যাকে বলা হয়, হুম হুম মানে একদম ভরাট জীবন, নিটোল জীবন। সেই সময় যেটা বললাম, এই যে একটা সময়ের কথা বললাম না, যে পারফর্মার, গুরু অ্যান্ড কোরিওগ্রাফার, তিনটেই তুমি করছো। তিনটে নিয়ে একেবারে বিশাল রাজত্ব আমার তখন। হ্যাঁ হ্যাঁ। আজকে লন্ডন কি কালকে লখনৌ, হুম হুম। এরকম করে বেড়াচ্ছে। এরকম একটা ব্যাপার এখান থেকে হচ্ছে। এবং তখন যেটা বললাম, ভীষণ একটা কল্পনা করে যাচ্ছি, এটা তৈরি করছি, সেরকম করছি, এই করছি, সেই করছি। তো একবার একটা হঠাৎ অনুষ্ঠানে আমাকে সবাই বলেছে, তুমি কি ডায়েট করছো? আমি একটা মানুষ, আমি জীবনে ডায়েট করিনি, আচ্ছা। জীবনে ডায়েট করিনি। হ্যাঁ। তো আমি বললাম, না, তো কেন, কি এরকম 2-3 জন বললো। তারপরে ধরা পড়লো যে আমার আর তুমি হট করে রোগা হয়ে যাচ্ছিলে। রোগা হয়ে যাচ্ছিলাম। আর একটা, আমি যে মানুষটা 24 ঘন্টাকে 48 ঘন্টা করতে পারলে, কি যে 24 ঘন্টায় দিন কেন, হ্যাঁ দিনটা তো একটু বড় হলে এই কাজগুলো হয়ে যেত, এরকম টাইপের একটা হ্যাঁ এনার্জি। হ্যাঁ। হ্যাঁ, রাক্ষস একটা এনার্জি, উন্মাদনা, কি বলবো এটা, প্যাশন। প্যাশন, মানে ওরকম একটাই করছি। হ্যাঁ, ট্রিমেন্ডাস হ্যাঁ একটা হ্যাঁ, প্যাশন। বা হাত দিয়ে চাল মেপে দিচ্ছি সংসারে, ডান হাত দিয়ে বলছি যে না না না, লালের সঙ্গে সবুজ নয়, সবুজ নয়, পাউডার ব্লু, পাশে হয়তো ডিজাইনারকে বলছি, বা হাত দিয়ে বলছি এই না 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 না, সুক্ত করো, সুক্ত করো। এরমটা আমি খুব এরম টাইপের লোক, ব্যালেন্স করে। একদম এভাবে চলি, এখনো সেভাবে চলি। হ্যাঁ। তো এরকম একটা ব্যাপার চলছে তখন। এটা আমি হচ্ছে যে প্রথম যখন মানে এরকম বলে, আমি বলে একটু একটু করো, তারপরে একটা লাম্প ধরা পড়লো বুকে। নিজে ফিল করলাম, সবাই বলে একটু দেখিয়ে নাও, যেরকম হয়। হ্যাঁ সব। ডক্টর ডক্টর তো গম্ভীর মুখে বেরিয়ে এলো, এসে বললো ক্যান্সারাস গ্রোথ, এটা মানে আমি করছি। তা আবার ডাক্তার দেখানো, আমার মানে মনে ওটা আছে। তোমার ম্যামোগ্রাফি করতে বললো? হ্যাঁ, না, প্রথমে যিনি যে ডাক্তারকে আমি দেখালাম এখানে কলকাতায়, তিনি দেখে করে বললেন যে সুতপা, ভালো বুঝছি। হ্যাঁ, না তুমি তোমার হয়েছে। তো দেখেই বলে দিলেন? হ্যাঁ, উনি টেস্ট ফেস্ট করে টরে দেখে বললেন তোমার এটা হয়েছে, তোমাকে 1 বছরের জন্য, উম, তুমি যে জগৎটার সঙ্গে তুমি পরিচিত, তোমাকে 1 বছরের জন্য গুটিয়ে নিতে হবে, জাস্ট 1 বছর। হ্যাঁ। আমি বললাম কি হলো? হ্যাঁ, তোমার চোখের পাতা পড়ে যাবে, ট্রিটমেন্ট শুরু হবে, তোমার চোখের পাতা পড়ে যাবে, নখগুলো বাঘের নখের মতন কালো হয়ে যাবে, মাথার চুলও পড়ে যাবে। মাথার চুলগুলো সব পড়ে যাবে। তা আমি না শুনছি শুনছি শুনছি, আমি বলছি যে কি বলছে? আমি সুতপা তালুকদার, আমি 100 হর্স এনার্জি নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছি, কি সাহস লোকটার! হুম মানে একটা না বিকৃতি এলো আমার ওই হুম। সেই মুহূর্তে। এবং আমার মনে আছে বেলভিউ নার্সিংহোমে ওনাকে আমি দেখাতে গেছিলাম, আমি বেরিয়ে এসে আমার সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে ল্যাম্পপোস্টটা ধরে পুরো টলে পড়ে গেলাম হুম। ফুটপাতে। এবং নিতে পারোনি আর? তখন একটা ট্রান্সের মতন কি রকম একটা শুনলাম, যে কি হ্যাঁ। বলে লোকটা, পাগল লোকটা, কি বোঝে, এত ভুল হয়, এত বড় হুম। ডাক্তার কি বলে টলে। কিন্তু পরে যখন রিয়েলাইজ করলাম যে না, এইটাই উনি ঠিকই বলছেন, নাহলে হবে। আমি ফুটপাতে পড়ে গিয়েছিলাম এবং হাউ হাউ করে, বাস্ট কোনো করেছে। সেন্সই ছিল না। হ্যাঁ হ্যাঁ। কিন্তু অদ্ভুত, আমি খুব খুব পজিটিভ একটা মাইন্ড কোথা থেকে ভগবান শক্তি জোগালো। বাড়িতে এসে ভাবলাম টাবলাম, তখন বললাম যে এইগুলো হবে টবে। তারপরে আহ, কলকাতা, আমি একটাই আমার বাড়ির লোকেদের কাছে শর্ত দিলাম, আমি কলকাতার ট্রিটমেন্ট করবো না। আচ্ছা কারণ কলকাতায় বলছে আমাকে ম্যাসেক্টমি করতে হবে। আচ্ছা। তো আমার ন্যাচারালি বাড়ির লোকে বলছে, তাতে কি হচ্ছে, পরে তুমি প্লাস্টিক সার্জারি করে। হ্যাঁ হ্যাঁ আলাম না, আমি বম্বে যাবো, বম্বে হ্যাঁ যাবো। হ্যাঁ মানে অদ্ভুত, মানে এটা আমি নিজেই ডিসিশন নিলাম এবং বাড়ির হ্যাঁ। লোকদের জোর করে ব্রিজ ক্যান্ডিতে গেলাম। তার আগে ডক্টরদের দেখলেন, তারা বললেন না, কনজারভেটিভ সার্জারি হবে, জাস্ট লাম্পটাকে বের করে বের দেওয়া। করে দেবে, হ্যাঁ। আমি বললাম যে এটা কি, আমাকে কে গাইড করছে?
আচ্ছা, এইবার হসপিটালে যেখানে ছিলাম ওদের ট্রিটমেন্টটাই একটা অদ্ভুত ট্রিটমেন্ট। ওরা আমাকে এসে বললো, তোমাকে না রাখি যে ফিল্ম অ্যাক্ট্রেস তার মতন দেখতে। সবাই আমাকে প্যাম্পার করছে, আমাকে নাকি রাখির মতন দেখতে, আমি বাঙালি বলি রাখি নাকি কি বলে বললো টলো ভালো তারা। ডাক্তার আসছেন, ডক্টর দেশপান্ডে বা এরকম, তারা আমার সঙ্গে মানে এখন আমি বলছি আমার সঙ্গে ফ্লার্ট করতেন। হুম। ও বিউটিফুল লেডি আনা টানা বলে আচ্ছা 4 রকম শ্যাম্পু, একদিন অন্তর একদিন শ্যাম্পু করে দিত। 4 রকমের শ্যাম্পু এলো আমার জন্য, ফিল্ম ম্যাগাজিন এলো আমার জন্য। হুম, হুম। কি প্যাম্পারিং আছে তখন। ওদের ব্যাপারটা একটু অন্যরকম ভাবে ট্রিট করে, বলে যে প্রথমে এসে ঘরে অন্য লোক যখন গেছি প্রথম দেখা করতে, আমার সঙ্গে আমার আত্মীয়রা ছিল। হু ইজ দ্য পেশেন্ট? হ্যাঁ, রোগী কে? হ্যাঁ, কারণ আমি একটু সেজে গুজে কানে ঝোলায় হ্যাঁ, দুলটুল করে সেজে টেজে গেছি, কিন্তু আমি হ্যাঁ, আমি ক্যান্সার পেশেন্ট, আমি কাউকে প্রমাণই করতে দেবো না। হ্যাঁ, তখন কিছু হয়নি, তখন হ্যাঁ। ট্রিটমেন্টই শুরু হয়নি। তো বললো কিচ্ছু না, এই তোমাকে 5-6 দিন আমরা রাখবো বম্বেতে। তোমাকে তখন আনলাম যে ওই কেমোথেরাপিটা, না না তোমাকে ওষুধ খাইয়ে দেবো, তোমার কেমোথেরাপি কিছু করতে হবে না। 7 দিন পরে আস্তে আস্তে ডক্টর এলেন, এসে বললেন এক গাল হাসি, সে বললো যে কেমোটা তাহলে এখানে করে দিয়ে যাও, করে নিয়ে যাও। আনলাম না না, কি কেমো? আমার তো কেমোই হবে না, কেমো হলে তো চুল পড়ে যাবে, চোখের পাতা পড়ে যাবে, কেমো তো মানে হবে না। ততক্ষণ অপারেশন করে দিয়েছে, হ্যাঁ, মানে করার পর বলছে। পরে বলছি এবার তো থেরাপি মানে শুরু হবে। হ্যাঁ, কিচ্ছু তার মানে আগে, ওর আগে বলেইনি। আগে বার সো সুইট অফ দেম। এসব মানে হলো অর্ধেকটাই মানসিক, জানো তো। মানসিক। হ্যাঁ, তারপরে ডাক্তার আমাকে বোঝালো, আচ্ছা শোনো তুমি 1 বছর পরে স্টেজে আবার ফিরে যেতে চাও তো? আমি অফকোর্স। হুম। তারপর বলছে যে একটা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করে সেখানে তুমি ফিরে যাবে, সেই জন্যই তো আমি এটা করছি। তোমার দরকার নেই, কিন্তু আমি ঠিকই, তোমার মিথ্যে কথা বলিনি, তোমার দরকার নেই কেমো, বাট তুমি যদি কেমোটা করে নাও তাহলে কিন্তু আর কোনো ভয় থাকবে। এরকম বাচ্চা বলানোর মতন করে করে এসব গেল। কলকাতায় ফিরে এলাম, এখানে সবই সব রকম থেরাপি, কেমো অ্যান্ড রেডিও সব হলো, ভীষণভাবে সাংঘাতিকভাবে থেরাপি হলো। কিন্তু আমি না ভীষণ পজিটিভ হতাম। আমার মা বলেন তোমার কটা কেমন লেগেছিল? কেমো 6টা বোধহয় তখন লেগেছে, তখনকার কেমো টেমো। তুমি কি কলকাতায় নিয়ে এসে কেমন হ্যাঁ, নিলে? হ্যাঁ, আর রেডিও থেরাপিটা ঠাকুর পুকুরে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলো অনেকগুলো রেডিও থেরাপি হচ্ছে, ভীষণ পেইনফুল। ওটা রেডিও তাই? থেরাপি মনে হচ্ছে গলা ফলা জড়ে যাচ্ছে, এখানে ত্রিশূল লাগিয়ে রেখেছে, রাতের পর রাত জেগে বসে কাঁদতাম, শোয়া যেত না, এখানে শুলেই মনে হতো যেন ত্রিশূল কেউ লাগিয়ে দিয়েছে। অনেক রকম ভাবে একটা সাইডে অনেক সে মানে অনেক কষ্ট গেছে, হ্যাঁ, খুব পরে মানে মানে অপারেশনটাই অত কষ্ট। অপারেশন কিছু তো তখন নেই, কিন্তু আফটার মানে এই যে এই থেরাপি গুলো চলতে চলতে মানে চলতে চলতে কেমোথেরাপি, রেডিওথেরাপি। হ্যাঁ। আচ্ছা, এইবার একটা অদ্ভুত অদ্ভুত সব জিনিস আমার মাথার মধ্যে তখন আসতো। চুল পড়ে গেল, মা একটা সুন্দর 2-3টে নিট করে টুপি বুনে দিলেন, হুম। ফ্রিল ট্রিল দেওয়া, মাথায় টুপি পরে। তারপরে অপর্ণাদির যিনি চুল করতেন, রীতা দে, হ্যাঁ। রীতা রীতা কাছ থেকে খুব সুন্দর উইগ বানানো হলো। ও বাবা, অসাধারণ উইগ বানাতো রীতা দি। হ্যাঁ। তো আমি তখন নিজেকে সান্ত্বনা দিচ্ছি, 2-3টে ব্যাপারে আমি নিজেকে সান্ত্বনা দিলাম যে কোনোদিনও চুল তো ছোট করতে পারিনি, ক্লাসিক্যাল ডান্সার, লম্বা চুল দিয়ে সবসময়, এখন আমি নানা রকম উইগ পরবো। হ্যাঁ, হ্যাঁ। তার উইগ যখন শেষ হয়ে যাবে, এখানকার ডাক্তার সে বললো সে আবার কিন্তু একটু নেগেটিভ, সে অন্যরকম। সে বলছে নেগেটিভ বলবো না, ঠিক সত্যি সত্যি কথা বলতে চাই। সে বললাম যে আচ্ছা এই যে থেরাপি হয়ে গেলে আমি তো তাহলে 1 বছর পরে তারপর নর্মাল হয়ে যাবো, আস্তে আস্তে ভালো ফল দুধ টুধ খেতে ঠিক হয়ে যাবো। তাদের উনি বললেন যে না 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 না, 5 বছর এখনো তোমার মৃত্যু ভয় আছে, 5 বছর পরে 5 বছরের মধ্যে তোমার আবার হতে পারে। আচ্ছা, ওকে ফাইন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, চুলগুলো তো আমার খুব একটা ভালো ছিল না, ছিল ভালো, নর্মাল। তো আমি শুনেছি যে এই পরে যে চুলটা হয় খুব ভালো হয়। সেটা কি খুব ভালো হয়। ভালো হতেও পারে, কিন্তু লেন্থটা নর্মাল হয় না, লেন্থটা তোমরা হয়তো এতে পরে আর গ্রোই করে না, এরকম নেগেটিভ কথা বলতেন। কি খারাপ ডাক্তার! সত্যি কথা বলতেন। না সত্যিটা, মানে আমি বলছি যে সত্যি কথাটা, মিথ্যে কথা বললেই বা কি হতো? হোয়াইট লাইন না হ্যাঁ, এগুলো? মানে এটা বোম্বে ট্রিটমেন্ট অ্যান্ড কলকাতা ট্রিটমেন্টের এই দুটো পার্থক্যটা হচ্ছে ওরা সাইকোলজিক্যালি অনেকটা এগিয়ে দেয়। অনেকটা অনেকটা। তো যাই হোক, এই পিরিয়ডটা খুব
খুব কঠিন গেছে। কঠিন বলবো না, কঠিন নয়, আমি উল্টোটাই বলতে চাইছি। আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছুটে বেড়াতাম না না, তুমি সারাক্ষণ। এইটা যখন এই সময়টা যখন যাচ্ছে, মানে হুম, এটা কোন ইয়ার? এটা তোমার 2001। তখন কি তোমার ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, আমি এই 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 আমি বিয়েটা? 90 সালে শৈলেন তালুকদারকে বিয়ে করেছি। আচ্ছা 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 90-তে, আচ্ছা। আফটার, হ্যাঁ 90-তে আমার বিয়ে হয়েছে হ্যাঁ শৈলেনের হ্যাঁ। সঙ্গে। আর এটা 2001-এ হুম আমার এটা হয়েছে, আপনার সেকেন্ড ম্যারেজ। হুম হুম হুম। সেটাই তো। যেটা বলার কথা, আমি নিজের নিজের অনেকগুলো খুব প্লাস খুঁজে পেয়েছিলাম, কিন্তু একটা হচ্ছে আমি কোথাও ঘুরে যাচ্ছি, শৈলেন হয়তো কোনো পার্টিতে যাচ্ছে, আমাকে তখন, না গো আমার না কালকে রিহার্সাল আছে, হবে না গো, তুমি একাই ঘুরে এসো। এখন আমি মাথায় একটা উইক পরে আমি চললাম, সব পার্টি অ্যাটেন্ড করছি, সবাই দেখছি পেছনে ফিস 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 করছে, এই এক দেখ উইক পড়েছে রে, এক উইক পড়েছে রে, সুতপা না উইক পড়েছে রে। আমি না কিরকম আস্তে আস্তে হয়ে গেলাম যে বেশ করেছি উইক, হ্যাঁ গেল। তারপর সবাই মামিমা জেঠিমা কাকিমা দাদুর সঙ্গে ভীষণ ভালোবাসতাম ছোটবেলা থেকে। সবাই তোরে আর পাওয়া যায় না, আমরা তো বাঙাল, তোরে আর পাওয়া যায় না, তুই যে খালি ছুটটা বেড়াস। আমি কিন্তু তাদের সব বাড়িতে বাড়িতে গেলাম, তারা আচার জ্যাম জেলি, কারণ আমি ক্যান্সার থেকে উঠেছি, সেই জন্য সবাই আমাকে ভীষণ আদর করা, আতুপুতু করছে। এত হ্যাঁ আদর পেতে শুনে তো আচ্ছা এত বছর এই আদর গুলো পাই। হ্যাঁ। আচ্ছা, যত সিনেমা ছিল, মেনকা সিনেমা মানে লোকে আমার চিনে গেছিল। যে ফিল্ম আসছে সুতপা চলেছে, আর সঙ্গে আমার লোক জুটবে, কারণ আমি তো পেশেন্ট। হ্যাঁ হ্যাঁ এই যে একটা এক্সট্রা আদর আনলাম, যে তো বেশ ভারী মজা, হ্যাঁ এই আদরটা পেলাম, এত রেস্ট, হ্যাঁ। রেস্ট তো চলছেই। আর তারপরে হিসেব করলাম, ডাক্তার বলেছে 5 বছর পরে তো হয়তো মরেও যেতে পারি। হুম। হ্যাঁ, তো তাহলে এখন এনজয় করে নি। এনজয় করি, চলো। হ্যাঁ। হ্যাঁ। আর এইটা করেছো বলেই বোধহয় তুমি উতরে গেছে, জানো। আমার মা সবারে বলে গেছে, আচ্ছা তোর কি গন্ডারের চামড়া? হ্যাঁ। আলাম, তো তুমি গন্ডারের চামড়া, আমাকে বলছো তুমি জানো গন্ডার কিনে। গন্ডার, আমি গন্ডারের মেয়ে কিনা তুমি জানো? তো হ্যাঁ। এরকম মানে আমি কাঁদছি না, আমি হাসছি, আমি সিনেমা, মা ফোন করছে হয়তো, আমি সিনেমা দেখতে যাচ্ছি, আমি পার্টিতে যাচ্ছি, এরকম কাউকে মানে সবাই সুন্দর সুন্দর বলতো এককালে, আমি তোয়াক্কাই করি না সুন্দরের। তারপরে মানে কতদিনে তোমার এই জিনিসটা থেকে উঠলে? অসীম সাহস ছিল, যেই আমার লাস্ট কেমো শেষ হলো, একটা গ্রুপ এসে আমাকে বললো যে তোমাকে রবীন্দ্র জন্ম আসছে, তোমাকে, আমার একটা প্রোডাকশন আমি 2000-এ করেছিলাম, রাজ নর্তকী বলে, হুম। তেজেন্দ্র মিউজিক, আচ্ছা হ্যাঁ ওর আচ্ছা আচ্ছা। মিউজিক, ওটা ওয়াটার ব্যালেতেও করেছিলাম, সেইটাকে স্টেজ করা হয়েছিল। হুম সে হুম মানে হুলুস্থুলু টিকিট বিক্রি হয়েছে, হুলুস্থুলু, হুম বিশ্ব ভারতী থেকে বলেছিল এরকম মিউজিক চেঞ্জ হয়ে গেল, মানে হুম সব মিলিয়ে একেবারে মশলা দেওয়ার ব্যাপার হুম একটা। তো সেটা একটি গ্রুপ এসে বললো আপনাকে ওটা করতে হবে, আমি মাথায় চুল নেই, হুম। আমার জন্য আমাদের যে ফিল্ম ডাইরেক্টর বুদ্ধ, দেবদাস গুপ্ত। হ্যাঁ, উনি স্পেশালি উইক, ওর মেয়ে আমার কাছে নাচ শিখতো, স্পেশালি আমার জন্য উইক বানালো, এবং হিরোইন যদি দুরাঙা উইক, হ্যাঁ মানে একটা কালো একটা ব্রাউন, একটা কালো একটা ব্রাউন, জাস্ট ব্ল্যাক এরা যেরকম হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরকম করে আমার তোমাকে ছবিগুলো দেখালে বুঝতে পারতিস। তো সেরকম আমার জন্য যেহেতু হলো পুরো কাস্ট, হিরোরও এরকম হাফ উইক, সখীদের সবাই সবাই উইক, হ্যাঁ। উইক প্রোডাকশন। ও আচ্ছা আচ্ছা। মানে তার মানে মানে ওই জিনিসটাকে, আমি এখন ডিজাইনটাই ওরকম, মানে সবাই ওই ডিজাইনটাকেই ওইটাই ফলো। একটা স্টাইল হয়ে গেল। এবং আমার মনে আছে ডাক্তার উইথ হিজ টিম অডিয়েন্সে বসেছিল, ন্যাচারালি আমার হাজবেন্ড বলছে যে এইসব করছে, একটা 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা ডান্স, আমি ও হিরোইন এরকম একটা রাজনর্তকী রোল, হুম। জানা জানা, তখন ফুল টিম, মানে ডাক্তার ফুল টিম নিয়ে বসে আছে। ডাক্তার অডিয়েন্সে 5th রোতে 5 জনকে নিয়ে বসে আছে, আমি তো সেজে নাচছি। তো সেই সময় হঠাৎ হয়েছে কি, একটা ঘাগরা টাইপের একটা দোপাট্টা মতন ছিল, তো সেটা নাচতে গিয়ে তো একটু পায়ে জড়িয়ে গেছিল, আমি পড়েও যাইনি, কিন্তু আমি জাস্ট একটু এরম এরম হুম হুম। করেছি, মানে ঠিক করার জন্য। ঠিক করার জন্য, জাস্ট পার ঘুমুরের সঙ্গে হ্যাঁ। লেগে গেছে, ফুল টিম ও করে অডিয়েন্সের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। মানে আমাকে চ্যান্দোলা করে তুলতে হবে কিনা, সেটা গেল। এটা তো মজার ব্যাপার একটা। হ্যাঁ, হ্যাঁ। খুব মজার ব্যাপার। আমি নিজে না এখন সেকেন্ড হাফেও তাই হলো,
সেকেন্ড হাফে ঢুকতে একটু দেরি করছিলাম, যা মেকআপ পাঞ্চ পাঞ্চ করে টরে গানটা শুরু হয়ে গেছে, বাজে গুরু গুরু ডঙ্কার শঙ্কা, হিরোইন ঢুকছে না, আবার দেখি ফুল টিম ডাক্তার। এগুলো সেই ডাক্তার যে বলেছিল 5 বছর পর তুমি হ্যাঁ, হ্যাঁ, মরেও হ্যাঁ, যেতে হ্যাঁ, পারো, হ্যাঁ, হ্যাঁ। সেই ডাক্তার। তিনি কিন্তু ভীষণ কনসার্ন, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। মানে মানে রসকসীন হ্যাঁ, হ্যাঁ, ভালো ডাক্তার হ্যাঁ, আর বুঝতে কি। পেরেছি, তো হ্যাঁ। তিনি গ্রিন রুমে কি কি হলো কি হলো শুনলাম এটা নাকি এখন ওনার এন্টিনার কথা, ঠিক আছে তো? সবাই খুব বিরক্ত হয়েছে, আরে উইং এর পাশে চলে গেছে, তালে ঢুকবেন তো, হ্যাঁ। হঠাৎ করে গুতে ঢুকে সেই এইরকম সব কথা। কিন্তু আমি কেন জানি মনে করি কোনো একটা পাওয়ার অলওয়েজ অলওয়েজ ইজ উইথ মি। হ্যাঁ। কখনো কোনো যে জায়গাতে পড়ি, আমার মা যতই বলুক গন্ডারের চামড়া, কিন্তু একটা ফোর্স না, অলওয়েজ না, না, ভেতরে একটা জিনিস দিয়ে দেয়, মানে একটা কিছু একটা সরিয়ে দিলে। রিয়েলাইজেশন আমার আছে, জানো। মানে একটা বলছি, আমি জানি না, আমি কিন্তু কোনো আহ, ব্রত উপবাস, অষ্টমীতে অঞ্জলি, নবমীতে এই শাঁখা সিঁদুর এসব পরে কোনোদিনও করিনি। একমাত্র যখন আমি আমার কাজের নাচের মধ্যে ঢুকি, নাচের মিউজিকের মধ্যে ঢুকি, তখনই তুমি তখন আমার ভেতরে একটা অদ্ভুত পাওয়ার। হ্যাঁ। চেতনা, ঈশ্বর চেতনাটা তখনই আমার পাই। তারপরে কিন্তু আমার তুমি সেই আহ, গোমাংস থেকে, গোমাংসটা খাই না, হুম। কিন্তু মানে যাবতীয় যাকে বলবে ক্লাসিক্যাল শিল্পী হুম। এত অনাচারী, আমি কিন্তু সব রকম অনাচার করে। খাওয়া দাওয়া হ্যাঁ, সবকিছুতে ওস্তাদ সেরকম। হ্যাঁ, বুঝতে পেরেছি। পুজো আচ্ছা পাঠ আমার ওরকম মধ্যে না। সেই আমি, আমার মনে আছে একবার এতে কটকে গুরুজির বাড়িতে, গুরুজির কাছে একটা স্পেশাল আইটেম শিখতে গেছি। আইটেমটা উনি শেখাচ্ছেন, শিখালেন, কিছুর পর উনি আম, বললেন তুই প্র্যাকটিস কর, আমি ভেতরে ঘাটে গেছি। সেটার সময়টা আমার এখন মনে আছে। গুরুজি ভীষণ রাতের দিকে শেখাতেন, মানে সারাদিন ধরে যে হয় নাচ শেখাতেন তা না, তখন হয়তো ধরে নাও রাত্রি 1:30 হবে, আমি প্র্যাকটিস করছি ওনার আমাদের ক্লাসরুমে, বিশাল ক্লাসরুম, গুরুজি পাশের ঘরে গেছেন। হঠাৎ আমার একটা কি মনে হলো, আমি এরকম ভাবে গানটা করছি, সখী হে কেশি মাথানে মুদারম করছি, যে হঠাৎ একটা জাস্ট লাইক একটা মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বা কি সেকেন্ড বলবো, একটা ব্লু লাইটের মতন জাস্ট বাঁ দিকে এরকম দেখলাম। আমি এরকম ভাবে নাচছি, একটা জাস্ট ব্লু লাইট, এরকম ভাবে একটা ব্লু লাইট একটা যেন আমার টাচ করলো, কি আমি অজ্ঞানও হলাম না, কোনো কিছু না, নাম হয়ে গেলাম। কিছু সেকেন্ডের জন্য আমার কোনো বোধ ছিল না, আমি এরকম দাঁড়িয়ে থাকলাম কিছু না, কি হলো এটা আমার, তো ভাবতে হবে এটা আমার কি হলো। গুটি 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 গুরুজির কাছে গিয়ে, গুরুজি বসে পান সাজছিল, হুম। উড়িষ্যার পান খুব বিখ্যাত, আমি বসে বসে পৌঁছাই। পাশে গিয়ে বললাম যে গুরুজি কি একটা যেন হলো। বললাম কি হলো, নিজেই ছাড়ছেন এরকম করে করে। বললাম কেমন যেন একটা হলো, নাচটা করছিলাম, করতে করতে হঠাৎ এরকম পাশে মনে হলো একটা কিরকম নীল মতন আলোর মতন হলো কিছু, এখন কিরকম যেন লাগছে। তখন তাকালেন না আমার দিকে ভদ্রলোক, এরকম করতে করতে এরকম সাহায্য সাহায্য বললো যে এরকম তো হয়, তো বলার কি আছে। তার মানে ওনার কতবার হয়েছে কে জানে। হুম। তা আমি ভাবি যে আমি আমি আমার মতন পাপিষ্ঠা, তো তো তার এরকম কি, তাহলে কি এটা কি ঈশ্বর চেতনা বলে, এটা কি ঈশ্বর ঈশ্বর অনুভূতি হয়তো। অনুভূতি বলে। হ্যাঁ, তো আমি সেই জন্য না পাপ পুণ্য এগুলো বুঝি না, যাতেই মানুষের যে পাপ পুণ্যের বিচারটা আমার কাছে খুব অদ্ভুত। হুম। আহ, মানে তোমার কত বছর এটা হয়ে গেছে, এখন তো তুমি ফ্রি? হুম হ্যাঁ, মানে হুম তোমার 10-এর অনেক বেশি হয়ে গেছে বছর, কি, এই যে তোমার এই ক্যান্সার ফ্রি। হ্যাঁ 2001, এখন 25, 2026, 26, হ্যাঁ, 26-এ পড়লাম আমরা। 26-এ পড়লাম, হ্যাঁ, হ্যাঁ, তারপর বহুদিন হয়ে গেছে। বহুদিন হয়ে গেছে। মানে টোটালি তো 10 বছর বাদেই বলে মোটামুটি ওটা হ্যাঁ, ফ্রি, মানে 5-এর পর থেকে 5-এর পর মোটামুটি। থেকে, হ্যাঁ। হ্যাঁ। তো এবার তোমার একটু হুম, ব্যক্তিগত কথা বলবো, আমি তোমার নিশ্চয়ই। কাছে পারমিশনই নিয়েছি। হুম হুম সেটা হচ্ছে যে তোমার জীবনে এই যে হুম আগের বিয়ে এবং পরের বিয়ের মধ্যে হুম এবং তার সঙ্গে ছেলে, এই পুরো হুম ব্যাপারটার মধ্যে একটা বেশ জটিলতাই ছিল বলা যায়। হুম হুম হ্যাঁ, সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো। হ্যাঁ, তোমার এই যে প্রথম যার সঙ্গে দেখা হয়েছিল, তার সঙ্গে কি করে দেখা হয়েছিল, বা তার সঙ্গে, হ্যাঁ, সেইগুলো যদি বলো। আমার জীবনে খুব একটা দুঃখজনক ঘটনা আছে। আমি যাকে বা যাদের পছন্দ করেছি, আহ,
আমার কিন্তু তাদের সঙ্গে কোনো উম, বিবাহ প্রেম মানে সেভাবে হয় না। প্রেমের তো বিভিন্ন পর্যায় থাকে, হুম। হাত ধরা থেকে শুরু করে অনেকগুলো স্টেজ থাকে। তো অদ্ভুত ব্যাপার, পাগলের মতন প্রেমে পড়েছি এরকম কারুর সম্বন্ধে। তো সে হয়তো জানতে পারেনি বা বুঝতে পারেনি বা প্রেমে পড়েনি আমার, হুম হুম হুম। এরকম বেশ দুটো তিনটে এরকম কি ঘটনা আছে। বলছো, তোমার মতো সুন্দরী এই আমি কথাটা, তোমায় ছোটবেলায় এই দেখেছি, আমার কথাটা, মামার বিয়েতে হ্যাঁ হ্যাঁ, তার বন্ধু ছিলে তুমি, এসেছিলে, আমি তো তখন হা করে তোমাকে দেখছি। কি জানি অদ্ভুত ব্যাপার এটা। তারা আমার প্রেমে পড়েনি বা তারা আহ, সেভাবে যোগাযোগ হয়নি, রিয়েলাইজ হয়নি বা কোনো একটা ক্লিক কিছু একটা করেনি। ব্যাপার, সেটা একটা আমার জীবনে কিন্তু চরম দুঃখ দুঃখ ব্যাপার। তাই? এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যে সেরকম একজন ব্যক্তি এই দক্ষিণ কলকাতায় কিন্তু আমার আশেপাশে তিনি এখনো বসবাস করেন। আচ্ছা। পাগলের মতন তার প্রেমে পড়েছিলাম। হ্যাঁ। কিন্তু তার সঙ্গে আমার প্রেম বিবাহ হয়নি? কিছুই হয়নি। তুমি কি তাকে কোনোদিন বলে উঠতে পারোনি? হ্যাঁ, একটা সময় পর তাকে আমি বলেছিলাম। হ্যাঁ। তখন তিনি বললেন, আরে আমি তো তোমার মতন কোনো সুন্দরী মেয়ে দেখিনি, তো তখন তো তুমি বললে একটা কিছু উপায় করতে ও পারতাম। মানে পরে বলেছে? পরে বলেছিলাম তাকে, হ্যাঁ তো হ্যাঁ তখন বলে না, হ্যাঁ হ্যাঁ। বেলা চলে গেছে, বিকেলে ভোরের ফুলটা, হ্যাঁ বিকেলে হ্যাঁ ভোরের ফুল না, কি একটা বলে না, অপরাহ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই এই যে তুই যে কথাটা আমাকে বললি যে এই তোমার মতন সুন্দরী, সৌন্দর্যটা কিন্তু সবকিছু নয়। না না না। তেমনি পাপ পুণ্য যেটা, এই যে আমার দুটো বিয়ে, এবার যদি কেউ বলে ও নিশ্চয়ই প্রথম স্বামী তোমার খুব টর্চার করেছিল, প্রথম স্বামী নিশ্চয়ই এই সেই, আম, আমি তো আমাকে ভালো বলবো, আমি ভালো। কিন্তু আমি সত্যি কথা বলবো যে প্রথম স্বামী নিপাট ভালো মানুষ ছিলেন, এত বেশি ভালো মানুষ ছিলেন যে কেন যে এটা কপালের লিখন যে বোধহয় কিছু কিছু বিয়ে টেকে না। কি করতেন উনি? উনি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ছিলেন, হুম। যথেষ্ট সম্পন্ন ঘরের লোক, অত্যন্ত মিশুকে, অত্যন্ত হইচই করা লোক, প্যাচ প্যাচ গোছের ব্যাপারই নেই। হয়তো জয়েন্ট ফ্যামিলি ছিল জয়েন্ট বুঝছি। ফ্যামিলি ছিল, হয়তো সব মিলিয়ে ঝুলিয়ে, বা আমার তখন সবে আমি উঠতি একজন শিল্পী। তোমার সাথে আলাপটা হয়েছিল কি করে? আলাপ হয়েছিল মানে ওই সেই একই কথা, আমাকে খুঁজে নিয়েছিলেন। হ্যাঁ। হ্যাঁ, আমাকে খুঁজে নিয়েছিলেন, বন্ধুর থেকে বন্ধু। হুম। তখনকার দিনে তো ওরকম ছিল না, রেডি ব্রেবনে পড়তাম। তো আমার এক পারিবারিক উম, বাবার বন্ধুর মেয়ে মালবিকা, সে হঠাৎ বললো যে আহ, তোর সঙ্গে না একজন একটু আলাপ করতে চায়। আচ্ছা। তখন তো ভীষণ কমপ্লিকেটেড তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা মা, টেলিফোন, একটা উফ বাড়িতে একটা বাবারে, কালো হ্যাঁ। টেলিফোন বসানো, মোবাইল সে নেই, কিচ্ছু অত্যন্ত নেই। জঘন্য, হ্যাঁ। সেসব। তো তো দেখা করতে চায়, আমাকে না চকোলেট দিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, একটু তুই দেখা করবি না, কি করে দেখা করবো, বাবা তো হুম একেবারে চুল টুল ছিঁড়ে চেঞ্জ করে হুম দেবে। যাবোটা কি করে, না একটা বার্থডে পার্টির নাম করে যাবি, এই করতে যাবি সেই করতে যাবি। হুম হুম তো এইসব ধানাই পানাই করে শেষ পর্যন্ত ঠিক হলো ব্রেবনের সামনে যে মাঠটা আছে, হুম হুম। সেই মাঠে। সে তোমায় দেখেছে কি করে, নাচের মধ্যে? না, সে ওই মেহতা হাউস আছে না সাদার্ন এভিনিউতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেহতা হাউসের সামনে আমার বাবা গাড়ি থামিয়ে বোধহয় ওখান থেকে সিগারেট টিগারেট কিছু কিনতে নেমেছিলেন, আমিও নেমেছিলাম। ও তখন দেখেছে হ্যাঁ, তোমাকে? কোল্ড ড্রিঙ্ক টোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলাম কিছু হবে। ওরা টিএন মজুমদার স্ট্রিটে থাকতো। আচ্ছা। টিএন মজুমদার স্ট্রিট হলো মুদিয়ালি ওইখানটাতে। পাড়ার ছেলে এসেছিল, দেখেছিল, দেখার পরে সূত্র খুঁজে খুঁজে, আর আসলে আমি ছোটবেলা থেকে নাচ টাচ করি, তো নাচি, ওয়াটার ব্যালে করি, মোটামুটি একটু পরিচিত। একটু ছোট করে একটা পরিচিতি হুম, দক্ষিণ কলকাতায় তখন তখন থেকেই ছিল। হুম। ছিল, প্রচুর নাচের তারপর নৃত্যনাট্য তুমি গেলে করতাম। মালবিকার সঙ্গে? হ্যাঁ, না মালবিকার সঙ্গে কোথাও যায়নি। ও ওই ব্রেভরে উল্টো শেষ দিকে? পর্যন্ত বললো তুই কলেজ থেকে একটা ক্লাস অফ করে ওই এতে আসবি, হুম। পার্কে ঢুকবি, আর উনি মানে ও আর কি ওখান থেকে যাবে। তো আমি তো তিন চারজন বন্ধু টন্ধু নিয়ে গেলাম। সে আহ, এলো একটা গাড়ি থেকে নামিয়ে এলো টেলো, সে এক গাল হেসে আমার সঙ্গে একটু করলো টেলো। এবার আমি তখন, আমার তখন সবে বিয়ে ঠিক হয়েছে, ও বাড়ি থেকে ঠিক করেছে? বাড়ি থেকে বিয়ে ঠিক হয়েছে, আমি এখন তখন একটু খুব রাজবাড়ি মহিলা, বিয়ে ঠিক হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো আমি সেই যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তার ছবিটাকে নিয়ে আমি দেখে বললাম, আপনি যে আমার সঙ্গে আলাপ করতে এসছেন খুব ভালো কথা, কিন্তু দেখুন এই আমার হবু বর, হুম। এর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। উম, এইভাবে সেই বিয়েটা আমার হলো না, বিয়ের যে হুম। কোনো কারণে হোক।
মানে বলে না কপাল, কপাল কপালে কপাল, ছিল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এর সঙ্গেই প্রেম হলো, এর সঙ্গেই বিয়ে হলো, সবকিছু। এই যে আমার নাচে বাধা দিয়েছিল তা নয়, আম, কিন্তু ওই একটা গুরুজি আমাকে বলেছিলেন যে খুব ভালো, সাহেব তোমাকে প্রেমপত্র লিখছে, এইবার দেশে তোমার পেছনে অনেকে ঘুরবে, অনেক কিছু হুম, করবে, তোমাকে এখন অনেক রকম গা বাঁচিয়ে অনেক কিছু হুম। কাজকর্ম তোমার করতে হবে। 86-এ, 84-এ বিদেশ গেলাম, 86-এ বিদেশ গেলাম, আজকে দিল্লি, কালকে কানপুর প্রোগ্রাম হচ্ছে, ইউএসএ তে 87-এ গেলাম। এই সব কিছুর মধ্যে হচপচ অনেক কিছু, সবকিছু ঘটতে থাকলো। এ আমাকে সন্দেহ হচ্ছে, আমার এ হচ্ছে, তারপরে আমি রাগ করে চলে যাচ্ছি, এসব করে হোল স্টোরি তুমি হ্যাঁ যেটা দেখবে, এটা অনেক অভিনেত্রীদের হ্যাঁ, জীবনে জীবনে হয়েছে। ওই বয়সে ওই সময়, হ্যাঁ, সময়কালটাও অন্যরকম মানে ছিল। নৃত্যশিল্পী এই যে ব্যাপার, ওই সময় আমি যদি অধ্যাপনা করতাম এবং সুন্দরী একজন মহিলা অধ্যাপনা করছে, তাহলে কিন্তু এত লোকে বলতাম নৃত্যশিল্পী তো, হুম। বুঝতেই তো পারছো। তারপরে আমারও ইগো সবকিছু এসব করে ভেঙে গেল। বিয়েটা ভেঙে গেল আর কি। হ্যাঁ। তো তারপরে যার কাছে আমি আইনের সাহায্য নিতে গেলাম, এখন যিনি তোমার ও, জাস্টিস জাস্টিস শৈলেন্দ্র প্রসাদ তালুকদার, হ্যাঁ তার সঙ্গে যোগাযোগ, তিনি আমাকে আইনের সাহায্য বা অন্য ধরনের এসব ব্যাপারে করতে করতে কি করে, তিনিও সেই সময় উইডোয়ার ছিলেন। হ্যাঁ, আমার বাবা স্ত্রী মারা হ্যাঁ, গেছিলেন, আচ্ছা ওনার হ্যাঁ। স্ত্রী মারা গেছেন অনেক ওনার আগে কোনো সন্তান ছিল? আগে, সন্তান আছে ওনার, দুটি দুটি, মেয়ে? একটি ছেলে একটি একটি মেয়ে। মেয়ে, আচ্ছা। তারা এখন তো সব সেটেলড, হ্যাঁ সেটেল হ্যাঁ। সবাই। তো তিনি ওর সঙ্গে আমার আলাপ, ওর বন্ধু, ও সরি, ওর বোন আমার ব্রেবনের বেস্ট ফ্রেন্ড ছিল। আচ্ছা। তো ওদের ফ্যামিলির সঙ্গে আমি ছোটবেলায় কলেজ থেকে যেতাম, সেই থেকে ওনার সঙ্গে যোগাযোগ ছিল, আগেই হুম ছিল। হুম হুম। সেই হিসেবেই ওনার কাছ থেকে কিছু সাজেশন নিতে গেলে। সাজেশন নিতে গেলাম, কি করা উচিত। আমি তো হুম ডিভোর্স চাই না, হুম অ্যাকচুয়ালি আমি ওকে বলতে পেরেছিলাম আমি কিন্তু ডিভোর্স চাই না, আমি একটা ইগো নিয়ে বসে আছি, ও কেন হুম আমাকে এরকম বলছে, আমি তো এরকম নই, হুম। ওর তো এটা ঠিক কথা না, আমি কি কম যাই, এই টাইপের একটা ব্যাপার ছিল। সত্যি কথা তখন কি বলবো, তুমি ছেলেকে নিয়ে চলে এসছো? ওরকম কিছু না, ছেলে আমার কাছে কখনো থাকে, কখনো রামকৃষ্ণ মিশনে নরেন্দ্রপুরে ও, পড়তো। পড়তো, হ্যাঁ। হ্যাঁ, আমার মার কাছে থাকতো। আর তুমি, তোমরা দুজন একসঙ্গেই থাকতে? না না, আমি কখনো থাকছি, কখনো রাগ করে মার কাছে চলে আসছি, আচ্ছা। এরকম হ্যাঁ হ্যাঁ, অল্প সেম বয়স। ওল্ড স্টোরি। বুঝতে হ্যাঁ পারছো তো, হ্যাঁ। বিয়ে, মান অভিমান এসব করে 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 তো একটা জায়গায় গিয়ে ফুল স্টপ হয়ে যায় আর কি। হুম তো বাবা মা আমাকে এখানে বোঝাচ্ছে, ওখানে আমার আগের শ্বশুর মশাই তিনি আমার কাছে চলে আসছেন, মামনি এটা তুমি কি করছো, রাগ করো না। আবার নখানা সুটকেস নিয়ে আমি চললাম হুম শ্বশুর বাড়ি, হুম আবার নখানা সুটকেস নিয়ে চলে গেলাম, হুম। এরকম টাইপের একটা ব্যাপার ট্যাপার মধ্যে দিয়ে গেছি। কিন্তু এই সময় মানে ওনার কাছে গেছো তুমি সাজেশন নিতে? ওনার কাছে সাজেশন নিতে গিয়েছিলাম। তো তারপরে আমি ওনার কাছে আমার এখনো ওই কথা দুটো মনে আছে, আমি বললাম যে শৈলেন্দা, আমি কিন্তু ডিভোর্স চাই না, বিয়েটা কি করে বাঁচানো যায় আপনি সেই ব্যাপারে আমাকে অ্যাডভাইস করুন। হুম হুম তার আগে একা দেখে নেবো, কিন্তু বিয়েটা আমি বাঁচাতে চাই। হুম তো উনি বললেন যে কেন তুমি বিয়েটা বাঁচাতে চাও, বিয়েটা তো তোমার এত হচ্ছে। আমি তখন, আমার মনে আছে, আমি বোকার মতন বলেছিলাম, আমাদের সমাজে না ডিভোর্সই এই কথাটা সোসাইটিতে ঠিক মেনে নেয় না। হুম। ওই সময়টা ওরমই ছিল, একদম। হুম। ডিভোর্সি কথাটা মেনে নেন। তারপরে আমি আবার নৃত্যশিল্পী, তোমরা একেবারে হ্যাঁ রঙে রং হয়ে যাব, হ্যাঁ, হ্যাঁ। ওটা আমি মেনে নিতে চাই না, মেনে পারবো না। বলো, আনলাম তাছাড়া ডিভোর্সি হয়ে গেলে না আমাকে না কেউ বিয়ে করবে না, আমার বিয়েটা আমার কাছে খুব প্রাইমারি একটা, তুমি তো প্রাইমারি সংসারী, ব্যাপার, তুমি আমি নিজেই ভীষণ বলেছো। সংসারী। তখন উনি বললেন, কে বলেছে তোমার বিয়ে হবে না, তোমাকে বিয়ে করার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে। তো আমি তখন কথার খেলাটা বুঝতে পারিনি, আমাকে বিয়ে করার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে। তারপরে দেখা গেল যে ডিভোর্সটা লম্বা খেলা চলে, কি করে উনি যেহেতু আইনের লাইনে ছিলেন, যাই না কি করে হলো, করতে গেলাম সেটা একদিনে ডিভোর্স হয়ে গেল সবকিছু। আমি লাগে কি আমাদের তখন 1 বছর ধরে ওয়েট সেপারে, করতে হবে, হ্যাঁ তখন বললো না হয়ে গেছে। দেন হি মানে হ্যাঁ হ্যাঁ। প্রপোজ, আমাকে প্রপোজ করলেন। তো আহ, সেটাও বলবো সেটা কপালে হ্যাঁ হ্যাঁ। ছিল। আমি দেখলাম, এখন একটাই বলার কথা, আমার আগের স্বামী খুব নিপাট ভালো মানুষ ছিলেন, ভীষণ ভালো লোক। আমি হুম এখনো বলবো, এখনো যদি
তিনি দেখা বিয়ে থা হয়। করেছেন? না, আমি বিয়ে থা করিনি। আর আমার এই স্বামী পার্সোনালিটির দিক দিয়ে দুজনে কিন্তু ও চাপার একদম দুজনে আলাদা। হুম হুম। ইনি এক ধরনের, উনি এক ধরনের। কিন্তু দেখো, ওকেও আমি প্রচন্ড ভালোবেসে বিয়ে করেছিলাম, একেও আমি ভালোবেসে বিয়ে করছি। সুতরাং আম, আমরা বলি না যে আমার এরম পছন্দ সেরম পছন্দ, হ্যাঁ, ওটা তোমার খাবারের প্লেটেই হয়। যে হ্যাঁ। আমি চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করি, জীবনে ওটা হয় না। তো হুম। ভগবান কি বিচিত্র জিনিস, বিচিত্র, হ্যাঁ। ভগবান যে কখন কার সঙ্গে কাকে প্রেমে ফেলে দেবে, কাকে পাইয়ে সরিয়ে দেবে দেবে, কেউ জানে না। কেউ কিছু জানে না। সুতরাং আমি এখনো পর্যন্ত আমি এই একটা বলি, আমি তাকে পুজো করি না, এ করি না, কিন্তু উপলব্ধি করো, হ্যাঁ, উপলব্ধিটা করো। অন্যায় করব না কারোর সঙ্গে, এইটুকুন সবসময় আমি মন দিয়ে ভাবি, অন্যায় তোমার করবো না। ঠাকুরের আসন আছে বাড়িতে? ঠাকুরের আসন আছে, খুব সুন্দর ঠাকুর আছে সেখানে। ঠাকুরের সঙ্গে আমি প্রচন্ড মান অভিমানের সম্পর্ক। যেদিন আমি দেখি যে ভালো একটা খুব খেটে কোনো কিছু করেছি, কিন্তু তবে সেই ছেলে মানুষটা এখন আমার চলে গেছে, খেটে করে দেখছি সেটা রেজাল্ট পেলাম না। তখন রাগ হয়ে গেল, পুজো করবো না। গুড মর্নিং, হ্যাঁ আজকে আমি তোমার প্রদীপটা জ্বালালাম, আমি সত্যি এটা করি, হ্যাঁ হ্যাঁ। আজকে আমি ধূপটা জ্বালাতে পারলাম না। আমি শিব ঠাকুরের মাথায় প্রত্যেকদিন জল দাও। জল দিই, সেদিন আমি জলও দিই না, হুম। রাগ হয়েছে আমার, আমি চলে আসি। আফটার 1 মান্থ আমি দেখি, আমি রাগ টাগ করি তো, আমি দেখি রাগ করলে ফল পেয়েছি, ও গুড। রাগ টাগ করি, তারপরে দেখি কিভাবে জানো, কিন্তু অদ্ভুত ভাবে ওর থেকে বেটার কিছু আমি একটা পেয়ে বাহ গেছি। বাহ বাহ। আর এই যে গেম সাজানো, এই গেম মানে হি ইজ গড, মানে বলে না হি ইজ ভগবান, গড, মানে গড ইজ He is রিয়েলি গড। God। ভাই ভাই তুমি ভগবান, তুমি সত্যি ভগবান। ভগবান। আচ্ছা, সেটাই। তোমার আর একটা দিক তুমি হুম, বলছিলে, যেটা হুম, নিয়ে আমরা কথা বলছিলাম আগে, হুম, তোমার হুম, ছেলের ব্যাপারটা, সেটা হুম, কি তুমি হুম। বলতে চাও? দেখো, আমার একটি পুত্র সন্তান, হ্যাঁ, ওর নাম তাকে, কি, নাম হ্যাঁ, কি? তার নাম অগ্নিশ্বর দত্তগুপ্ত। আচ্ছা। ওকে আমি ছোটবেলায় শখ করে আমার মনের মতন করে মানুষ করার চেষ্টা করেছিলাম। ছোট্ট একটা সেতার কিনে দিয়েছিলাম, সেতার সুনীল বাবু বলে একজনের কাছে সেতার শিখতো। লেডি বার্ড সিরিজের বই দেশপ্রিয় পার্কে গিয়ে ঘুরে ঘুরে ওর জন্য হুম হুম কিনতাম, ওর সঙ্গে সঙ্গে ঘুরতো। লেডি বার্ড সিরিজের সব বই বোধহয় ওর কেনা হয়ে গেছিল। তারপর আমি যখন আমার শ্বশুর বাড়িতে জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু ওরা আমাকে খুব ভীষণ ভালোবাসতো। হুম। তো আমার কাছে যখন আমার নাচের গুরু মুরলীধর মাঝি ওখানে আমাকে ক্লাস নিতে, বাড়িতে ক্লাস নিতে আসতেন, ও লুকিয়ে লুকিয়ে দেখতো। ও তারপরে ও আমার নাচের যে পোজেস গুলো সেগুলো আমাকে ক্যারিকেচার করে দেখাতো, ও। পুরো দেখাতো, হ্যাঁ। তারপর আমার মনে পড়ে ও যখন ছোট ছিল, আম, আমি হয়তো ওয়াশরুমে ঢুকেছি, চান করছি, ও দরজার বাইরে দাঁড়িয়ে সমানে নক করে যাচ্ছে, বলছে মা আমার চেচ্চা পেয়েছে, চেচ্চা মানে তেষ্টা পেয়েছে, হ্যাঁ হ্যাঁ। মা আমার চেচ্চা পেয়েছে, কি করবো, মানে ওর জল তেষ্টা পেয়েছো কি করবে। বাড়ি ভর্তি লোক জানুক, যার কাছ থেকে জল চেক খেতে পারে, মায়ের পারমিশন ছাড়া খাবে না। হ্যাঁ। আরেকটা জিনিস আমার মনে পড়ে, আমার কানে খুব সুন্দর পাথরের ময়ূর করা খুব সুন্দর দুল ছিল, মিনাকারি দুল ছিল। তো সেই দুলটা গলায় হাতটা পড়লেই সবার কাছে গিয়ে চুপটে বলে আসতো, আমার মাকে না রাধা রাধা দেখতে দেখছে, রাধা রাধা মানে রাধা রাধা ও দেখতে দেখছে। আচ্ছা তারপর একদিন ডিক্লেয়ার করলো আমি আমার মাকে বিয়ে করবো। আচ্ছা। তারপর ছোটবেলায় সব হ্যাঁ, ছেলেরা এরকম এগুলো সব মনে হয়। নরেন্দ্রপুরে যখন পড়তো, একদিন আমি ওকে দেখতে যেতাম, একদিন কাছে ফিসফিস করে বলছে, মা জানো আমার বন্ধুরা সবাই বলেছে তুমি নাকি ওর সবার মায়ের থেকে সবচেয়ে সুন্দর দেখতে। ও মা, মানে এটা একটা ওর কাছে গর্ব। গর্বের ব্যাপার ছিল আর কি। তো তো যা হোক, দেখো এটাও নিয়তি। ও নিশ্চয়ই আমাকে মনে মনে ভালোবেসেছে, ভালো মাকে কি কি ভালোবাসে ভালোবাসেনি না। সেই। আর মায়ের কাছে সন্তান সন্তান, হুম। হ্যাঁ, যতই বাইরে ধুমধাম ঢিসুম ঢাসুম, হ্যাঁ, কিন্তু সেই মাধ্যাকর্ষণ যাবে কোথায়, তাই 100 না? বার। তো ওই ছেলে নরেন্দ্রপুরের পরে কোথায় পড়লো? ও তারপরে এখন ও অ্যাডভোকেট। ও আচ্ছা, ও অ্যাডভোকেট, হ্যাঁ, আচ্ছা কিন্তু আচ্ছা। না, ওর বাবারা তো মানে যারা ওরা ওরা তো বিজনেসম্যান, হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, এবং ওইসব লাইনে ওর ওদের বাবা ব্যবসা। কাকারা সব ওরা বিজনেস করেছে। তা ও। আর আমার এখন প্রেজেন্ট যে শৈলেন, শৈলেন তো ও তো হাইকোর্ট জাজ ছিলেন, তারপরে উনি যে তোমাদের এই নারদা সারদা যে কমিশন, এটা শৈলেন তালুকদার
কমিশন হিসেবে সেটা অনেকদিন করেছেন, আরবিট্রেশন করেন। হুম আম, এই হুম হুম হুম। এদিকটা হচ্ছে সব জজ অ্যাডভোকেটের গোষ্ঠী। তো তোমার ছেলেও কি ওইটা না করে? না, ও ও ব্যবসার দিকে চলে গেছে? না, ব্যবসা জানে, ও অ্যাডভোকেট, ও অ্যাডভোকেট। হ্যাঁ। যখন আমার দ্বিতীয় বিয়ে হয়, আম, তখন ওর মানসিক অবস্থা কি ছিল আমি ঠিক জানি না। তখন তো একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, তখন তার মধ্যে একটা ছিল অফ অন। তারপরে এখন এসে সম্পর্কটা কিন্তু খুব ঠান্ডার জায়গায় দাঁড়িয়েছে, এবং ও আমার বিয়েটা মানতে পারেনি। আহ, আমার দিক থেকে যে স্নেহ ভালোবাসা দ্বিতীয় বিবাহের পরেও ওর জন্য সমানভাবে আছে, সেই জিনিসটা কিছুভাবে সেই মেসেজটা আমি কনভে করে উঠতেই ও পারিনি ওর কার কার কাছে। সঙ্গে থাকতো তখন? ও আহ, নরেন্দ্রপুরের পরে কার সঙ্গে? নরেন্দ্রপুরে থাকাকালীনই তো আমাদের মধ্যে এই ব্যাপারটা হুম হুম। ঘটে। তো সুতরাং ও একটা গ্যাপের মধ্যে ছিল, কখনো আমার কাছে এসে থাকতো কিছুদিন, কখনো ওর বাবার কাছে গিয়ে থাকতো। তো কি হচ্ছে হুম। এটার মধ্যে দিয়ে গিয়ে তারপরে দ্বিতীয়, জয়েন্ট ফ্যামিলি বাড়ি, ওখানে ন্যাচারালি ওখানে থাক। ন্যাচুরালি ওখানে ব্যাপারটা হচ্ছে। আর আমাদের বাড়িতে এরকম কিছু না। তো আহ, যাই হোক, এখন যেখানে এসে আমরা দাঁড়িয়েছি, তো অ্যাডাল্ট এখন, হুম বিবাহিত, কিন্তু এটাও আমার কাছে খুব অদ্ভুত লাগে যে আমি ইনিশিয়ালি যখন বিয়ে করতে যাই, তখন আমি ওকে একটা জিনিস বুঝিয়েছিলাম যে দেখো, আম, তোমরা মা বলতেই একটা ভাবো যে নিরূপা রায়, হুম অমিতাভ বচ্চনের মা, হুম হ্যাঁ, বসে আছে হিন্দি সিনেমায়। কিন্তু আমার একটা ভীষণ একটা ডিমান্ডিং একটা প্রফেশন আছে, সেখানে আমি এক স্বর থেকে এক স্বরে ঘুরছি। তোমার কি এটা শুনতে ভালো লাগবে যে তোমার মার হাজারটা বয়ফ্রেন্ড আছে? হুম। হ্যাঁ, আমাকে কিন্তু সেখানে যদি আমি একজন সম্মানিত সোসাইটির একজন সম্মানিত লোককে বিয়ে করি, একজন জাজ তিনি, হ্যাঁ। হ্যাঁ, আমি যদি সম্মানিত করি, আমি তাহলে একটা শেল্টার পাচ্ছি, শিল্ড পাচ্ছি। হুম। এগুলো কিন্তু ও তখন ওই বয়সে আমি ওকে বোঝাবার বারবার চেষ্টা করছি, বারবার ওর সঙ্গে আমি কাউন্সিলিং করেছে? কমিউনিকেট করাতে। ও আমার সঙ্গে করতো না। আমি ইন্দোনেশিয়ায় গেলাম, ওর জন্য গিফট আনলাম, গিফট ফেরত চলে এলো। তো ওখানে একটা কোনো বেশ বড়সড় বাহিনী, মানে টিপিক্যাল একটা অদ্ভুত একটা মধ্যবিত্ত এর থেকে সেই জিনিসটা করছে। কিন্তু আমার এখনকার স্বামী শৈলেন তালুকদার, উনি কিন্তু ভীষণ রকম ভাবে, মানে মানে এটা জেনুইন, আমি বুঝতে পারি। প্রথম প্রথম ভাবতাম বোধহয় কথায় বলছেন, হুম। যে উনি ভীষণ ভাবে চান ও যে ওকে, ছেলেকে ছেলের সঙ্গে যাতে আমার, প্যাশআপটা হয়। হ্যাঁ, ভালোভাবে যাতে আমরা এই হয়ে যাই। কিন্তু আহ, এটা আমার কাছে একটা খুব অদ্ভুত ব্যাপার, যে আমি ভাবি যে সমাজের যারা পতিতা নারী, তারা কিন্তু সন্তানের সাহচর্য পায়, সন্তানকে কাছে পায়। হুম, কিন্তু আমি সামাজিকভাবে অন্যদিকে আজকে অজস্র লোক আমার পা ছুঁয়ে প্রণাম করে, গুরু সুতপা তালুকদার। কিন্তু ওর যে এই অভিমানটা কিছুতেই আমার দ্বিতীয় বিবাহ ও মেনেই নিতে পারলো না। এমনিতে চারবার তোমার সঙ্গে যাতায়াত আছে? না। প্রয়োজনে প্রয়োজনে প্রয়োজন। কথা আছে, যাতায়াত আচ্ছা। নেই। ও তা নাতি এটা, নাতনি আছে? হ্যাঁ, ওদের দুটি বাচ্চা আছে, ছেলে আছে দুটি। যাক, এখন শৈলেন্দা কেমন আছে বলো? ভালো শরীরটা আছে, সবাই দুজনে ঠিকঠাক আছে হ্যাঁ, তো? আমরা ঠিকঠাক। হ্যাঁ। তোমরা ট্যুর ট্যুর করো নিজেরা মাঝে মধ্যে? হ্যাঁ, আমরা আমাদের মতন করে আমরা এ করি, ঘুরে বেড়াও? ঘুরে বেড়াই, এই করি। কিন্তু আম, আগে যেরকম হতো হই হই করে হ্যাঁ হ্যাঁ। বন্ধু বান্ধব দল বল নিয়ে, সেটা এখন আর অত সব হয় না। বয়সের সঙ্গে সঙ্গে বয়সের সবই সঙ্গে কমে সঙ্গে যায়, হ্যাঁ। সেটা। যাই হোক, তা একটা বড় মানে তাহলে মোটামুটি সুতপা দিয়ে একটা সাম আপ করে ফেলি তোমাকে, হ্যাঁ, হ্যাঁ। তো এই যে আপনারা শুনলেন সুতপা তালুকদারের জীবনের নানা উত্থান পতন এবং ওনার যে গল্প, কারণ আহ, সত্যি তো উনি অনেকটাই ওপেন আপ করলেন আমার সামনে এবং আপনাদের শোনালেন। সবটা যা বাইরে থেকে দেখা যায় যে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দরী, খুব সফিস্টিকেটেড আর ভীষণ ভালো লাগছে, তার মানে তিনি দারুণ আছেন ওপর থেকে, তা কিন্তু নয়। ভেতরে ভেতরে অনেক রকম জল বয়ে যায়, অনেক ফল্গু ধারার মতো মন থাকে, হ্যাঁ, সেগুলো সবসময় লোকে বুঝতে পারে না। তো এই নিয়েই আমরা সুতপাদির সঙ্গে আমি কথা বলেছিলাম আগে, যে উনি বলেছিলেন হ্যাঁ, আমি এই কথাটা
আপনাদের মানে দর্শকের সঙ্গে শেয়ার করতে চাই। তো উনি শেয়ার করলেন, আপনারাও শুনলেন, এবং আশা করি আপনারা বুঝতে পারলেন। আর কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নিবেদিতা দে, ও আমার অনেক দিনের পুরনো চেনা বন্ধু। হ্যাঁ, ওর এই চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন, আমি অত্যন্ত খুশি হব। নমস্কার।